আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা ভিপিএন নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা টানেলিং এ যাব যে ভিপিএনটা কিভাবে কনফিগার করতে হয়। তো আমরা একটু বেসিক কিছু আলোচনা করে ফেলি আগে, তারপর আমরা ভিপিএন কনফিগারেশনে যাব। মনে করি এটা হচ্ছে আমার একটা রাউটার, এটা হচ্ছে আমার আরেকটা রাউটার, আর এখানে আমার একটা আইএসপি আছে। হ্যাঁ, রাউটার ওয়ান, আইএসপি। এখান থেকে আমাদের কানেক্টিভিটি আসবে, সংযোগ আছে আইএসপির সাথে একটা। রাউটার ওয়ান মনে করবেন, এটা হচ্ছে সাইট এ, এটা হচ্ছে আমার সাইট বি। ওকে, তাহলে সাইট এ সাইট বি। তো সাইট এ সাইট বির সাথে আমার কানেক্টেড আছে, মনে করেন যে এখানে এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। এখন আমার যে মেন কনসেপ্টটা, যে আমি যখন ভিপিএন ইউজ না করে যখন আমি কানেক্টিভিটি হয়, তখন আমার কি কি হয়? তখন হচ্ছে আমার এখান থেকে কিন্তু আমার প্যাকেটটা এখানে যায়, এসপি তে যায়, এসপি থেকে বলে যে হ্যাঁ, কোন দিকে কোথায় যাবে না যাবে, কার কাছে যাবে, ডেস্টিনেশনে পৌঁছায় দেয়, তাই না? তার মানে কি ওভার ইন্টারনেট আমরা কিন্তু একটার সাথে এই রাউটার এইটা এই সাইট এর সাথে সাইট বি এর সাথে কি একটা সংযোগ স্থাপন করতে পারি। তো এই সংযোগ স্থাপন এর কিছু ত্রুটি আছে। ত্রুটিগুলো কি কি? যেমন মনে করেন যে আমি যখন এখান থেকে কোনো একটা ইনফরমেশন এখানে পাঠাচ্ছি বা কোনো কিছু করতেছি, অ্যাক্সেস করতেছি, তখন কিন্তু এই যে আইএসপি তে যে বসে আছে, সে কিন্তু আমি যেগুলো পাঠাচ্ছি বা যেগুলো মানে যা করতে যাচ্ছে বা কোনো কিছু কোনো ইনফরমেশন কিন্তু সে কিন্তু এখান থেকে আইএসপি তে বসে ক্যাপচার করতে পারে, এবং এটাও ক্যাপচার করতে পারে যে কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে। ঠিক আছে? তাহলে এই সমস্যা সমাধানের একটা উপায় তো আমাদের খুঁজে বের করতে হবে। তো ভিপিএন আসছে সেই থেকে, যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটা। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আসলে কি, যে আমাদের দরকার হয়েছে সেইটা, সেই জন্য আমাদের আসছে। হ্যাঁ, তো এমন একটা টেকনোলজি এটা, যেটা হচ্ছে আমার কি করে, আমার সাইটের থেকে সাইট বিতে যাবে, কিন্তু ওভার টানেল। হ্যাঁ, যে আমার আইএসপি থেকে বুঝতে পারবে না। মানে আমি বুঝতে মানে আমি বোঝার স্বার্থে এখানে একটা টানেল ই করে দিই, ড্র করে দিই। তো মনে হবে যে এটা নেটওয়ার্ক এসে এখান থেকেই যাবে, হ্যাঁ যাচ্ছে। মনে হবে এটার কারণ কি? কারণ হচ্ছে আমার আইএসপি তে বুঝতে পারবে না যে এটা কে পাঠাচ্ছে, কার কাছে পাঠাচ্ছে। হ্যাঁ, একটা টানেলের মাধ্যমে, এখানে টানেলের ভিতরে আমরা অন্য এই সাইটে একটা আইপি দিব, এখানে আরেকটা আইপি দিব। তো এই আইপি তে কি হবে, যে আমার টানেল যদি যখন এখান থেকে কনফিগার হয়ে এপাশে আসে, তো আমার এই থ্রুতে না, যে এই পাশ দিয়ে, মানে এই পাশ দিয়ে যাবে, কিন্তু আমার ওভার আইপি হবে এই পাশে থেকে এই পাশ। তো আমার যে এটা মেন যে আইপিটা থাকে, তো এই আইএসপি কিন্তু এই আইপিটা চিনে, কিন্তু এই আইপিটা কিন্তু চিনে না, তাই না? তো জানবে না যে আইপি থেকে কে কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে। তো আমাদের কিন্তু এই যে মাঝখান থেকে কিন্তু কেউ আমাদের মেসেজগুলো কি দেখতে বা পড়তে পারবে না, তাই না? তারপরে পড়তে পারবে, কিন্তু সে তো বুঝতে পারবে না যে কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে। ঠিক আছে? আর এই টানেলের ভিতরে আবার কিছু টানেল আছে। তো টানেলগুলো হচ্ছে আমাদের যেমন আইপিসেক আছে, তারপর জিআরই আছে, এল2টিপি আছে। তো একটু বেসিক কিছু ধারণা দিয়ে দিই যে জিআরইটা কি। জিআরই হচ্ছে আমার ইনক্যাপসুলেশন করে। হ্যাঁ, আমাদের একটা টানেল তৈরি করবে, ওই টানেলের ভিতরে আমার কিছু ইনফরমেশন বা আমাদের ডেটাগুলো ওই টানেল দিয়ে পাস করবে। হ্যাঁ, কিন্তু আমাদের জিআরই টানেল কিন্তু হচ্ছে আমাদের না, সিকিউর না। ওটা শুধু ইনক্যাপসুলেশন করে। ইনক্যাপসুলেশন বলতে কি বোঝায়, যে আমার একটা, মনে করেন যে এখানে একটা ক্যাপসুল আছে, হ্যাঁ, ক্যাপসুলের ভিতরে আমি জাস্ট এখানে আমার ইনফরমেশন গুলো কিছুটা ঢুকাই দিছি। ঠিক আছে? ঢুকাই দিছি। এখন কিন্তু যে কেউ মনে করেন যে ক্যাপসুলারটা যদি খোলে, তাহলে কিন্তু আবার এটা পড়তে পারবে। তো জিআর এটাও এমন, যে আপনার একটা টানেল বানানো আছে, ওর ভিতর থেকে করছে, কিন্তু এটা কিন্তু কোনোভাবে ইনক্রিপ্ট হচ্ছে না বা আমার ডাটা সিকিউর করছে না। ঠিক আছে? এটা ছিল হচ্ছে ভিপিএন এর ফার্স্ট যখন টানেলটা তৈরি করে, তা টানেলের হচ্ছে জিআরই টানেল করে। তো আমরা শুধু জিআরই টানেল করেই কিন্তু আমরা আমাদের ভিপিএনটা অ্যাক্সেস করি না।
এর সাথে জিআরই টার্মিনালের সাথে দেখা গেল যে আইপিসেক ইউজ করি বা এলইউটিপি ইউজ করি, যে কোনো একটা ইউজ করলে সেটা হচ্ছে তখন হয় সিকিউর। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি বলছিলাম, জিআরই পরে একটা হচ্ছে আইপিসেক। আইপিসেক কি করে? আইপিসেক একটা টানেল তৈরি করে। টানেল তৈরি করলে, একটা টানেল তৈরি করার সাথে সাথে এর ভিতরে যত কিছু আছে, হ্যাঁ, সবগুলো ইনক্রিপ্ট করে। এখন আইপিসেকের কিছু আছে, ইনফরমেশন আছে, এগুলো একটু আমি দিয়ে দিই। আইপিসেক কাজ করে হচ্ছে আপনার অথেন্টিকেশন, অথেন্টিকেশন, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অটো রিপ্লে। অথেন্টিকেশন, অথেন্টিকেশন, ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি না দিয়ে আমরা অটো রিপ্লাই দিয়ে দিলাম, যে এন্টি রিপ্লাই, এন্টি রিপ্লাই। এন্টি রিপ্লাই, আচ্ছা, এন্টি রিপ্লাই, ঠিক আছে। এখন অথেন্টিকেশনটা কি? যে আমি যে এই যে আমি আর সাইট এ থেকে সাইট বিতে যাব, এখন আমি কি আসলেই কি আমি কি অথেন্টিকেট কিনা, আমি যে এর কাছে প্যাকেট পাঠাতে যাচ্ছি, এটা কি আমি কি আসলে কি অথেন্টিকেট পারসন কিনা, আমি যে এর কাছে যে পাঠাতে পারবো একটা প্যাকেট, এটার কি যাচাই করে আমার অথেন্টিকেশন। হ্যাঁ, ইন্টিগ্রিটি কি? আমি মনে করেন যে সাইট এ থেকে সাইট বিতে কিছু ডাটা পাঠাইছি, ঠিক আছে, তো ডাটা পাঠানোর ভিতরে মনে করেন যে কোনো একটা থার্ড পারসন, মনে করি যে কোনো একটা থার্ড পারসন এসে আমার কি করলো, প্যাকেট ক্যাপচার করা শুরু করলো। হ্যাঁ, প্যাকেট ক্যাপচার করে প্যাকেটের ভিতরে কিছু ও নিজের মতো ইচ্ছাকৃতভাবে কিছু আনঅথেন্টিকেটেড বা কোনো ইনফরমেশন দেখা গেলো যে অ্যাড করে দিল। যে অ্যাডটা করলো, হ্যাঁ, অ্যাডটা করার মাধ্যমে কি হবে? অ্যাডটা করার মাধ্যমে কিন্তু আমার যে ইন্টিগ্রিটিটা কিন্তু লস হইলো, তাই না? যে আমি সাইটে থেকে পাঠাচ্ছিলাম সাইট বিতে একটা মেসেজ, মনে করেন যে আমি সাইটের থেকে পাঠাচ্ছি হচ্ছে হ্যালো। এখন এখন এখান থেকে যাচ্ছে, যাইতে যাইতে এখানে আসলো, যখন আমার মিডল ম্যান অ্যাটাক যেটা হয়, যে মিডল ম্যানের যে কেউ আছে সে সেটা দেখলো, দেখে এখানে এখানে দিয়ে দিল, লিখে চেঞ্জ করে দিল হচ্ছে বাই। এবার চেঞ্জ হয়ে গেছে। এবার কি হবে? প্যাকেটটা আবার মনে করেন যে এখান থেকে স্লো করবে, এখান থেকে যাইতে যাইতে আইএসপিতে যাবে, তারপরে আছে কি সাইট বিতে এসে পৌঁছাবে, তাই না? কিন্তু আমার সাইটে পাঠালো হচ্ছে হ্যালো, আর সাইট বি পাশে কিন্তু বাই। তাহলে কি আমার ইন্টিগ্রিটি কি, আমার হচ্ছে আমার যে আমি যে মেসেজটা পাঠাইছি তার কিন্তু ইন্টিগ্রিটিটা ঠিক থাকলো না, তাই না? তো ইন্টিগ্রিটিটা ইন্টিগ্রিটি সঠিক রাখে হচ্ছে আমাদের আইপিসেক টানেলিংটা। আমরা আজকে দেখবো আইপিসেক আর L2TP একসাথে কিভাবে করে। তো আচ্ছা, তো আমরা একটু আইপিসেকটা একটু বোঝার চেষ্টা করি। তো আইপিসেকে বললাম যে আমাদের চারটে জিনিস অফার করে: অথেন্টিকেশন, ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি আর অটো রিপ্লাই। তো অথেন্টিকেশন বুঝলাম, আমরা ইন্টিগ্রিটি বুঝলাম যে আমাদের কোনো ফাইল, কোনো ডাটা যে পাঠাইছি, ওই ডাটার যেন মাঝখানে কোনো রকম চেঞ্জ না হয়, আমি যেমন পাঠাইছি অমনি যেন আমার ডেস্টিনেশনে পৌঁছাই। আচ্ছা, কনফিডেন্সিয়ালিটি। হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি কি? যে আমার যে অথেন্টিকেশন করলাম, তাহলে কি এর মাধ্যমে, অথেন্টিকেশনের মাধ্যমে কি আমার অথরাইজড হয়েছি? অথেন্টিকেশন কি? আমি এই যে সাইট বিতে আমি একটা দেখা গেলো যে আমি একটা পোর্টফোলিও এক কিছু লগ ইন, একটা ইউজার নেম দিছি, তো ইউজারের নামের উপরে কিন্তু বেস করে আমার সাইটের থেকে দেখা গেলো যে আমার কিছু ইনফরমেশন এখানে আসবে বা এখান থেকে নিবে। হ্যাঁ, তো এই যে অথেন্টিকেশন, তখন হলো অথেন্টিকেশন, ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন। এবার যে অথেন্টিকেশন করে এ তো একটা অথরাইজ হয়েছে, তাই না? তাহলে ওই কনফিডেন্সিয়ালিটি কি হলে অথরাইজড পারসন, অথরাইজ যে হয়েছে সেই শুধু আমার সাইট বিতে কোনো ডেটা পাঠাতে পারবে বা ডাটা নিতে পারবে বা কমিউনিকেশন করতে পারবে। এটা হচ্ছে আমার কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে? অনলি অথরাইজ পারসন ক্যান রিড অ্যান্ড রাইট। ওকে, এটা হচ্ছে আমার কনফিডেন্সিয়ালিটি। আর এন্ট্রি রিপ্লাই কি? এন্ট্রি রিপ্লাই মনে করেন যে আমি সব কিছু করলাম, এখন আমি প্যাকেট পাঠালাম, তো প্যাকেটের ভিতরে মনে করেন যে আমার যেটা আছে ইনক্রিপ্টেড অবস্থায় আছে, কেউ পড়তে পারবে না,
কেউ দেখতে পারবে না, তো আমার কাছে আসলো এই জায়গায়, আসলো। এখন এ কি করলো, এ হচ্ছে এইটারে ডুপ্লিকেট বানানো শুরু করলো। এরই ডুপ্লিকেট বানিয়ে সব জায়গায় এবার এর ডুপ্লিকেট বানিয়ে এখানে আপনার কিছু করলো, আপনার এডিট করছে, করে নিয়ে বা সব জায়গায় এও পাঠাচ্ছে। তাহলে কি হবে, আমার প্রথমে সাইট এর থেকে এখানে আসছিল একবার, এটা এসে একবার পাইছে। আবার যদি আমি মনে করেন সেম প্যাকেট এখান থেকে কিন্তু আবার কপি কপি করছে, এটারে কপি করে সব জায়গায় পাঠাচ্ছে, তাহলে এটাও আবার মনে করেন যে এখানে আসলো, এটাও আবার এই জায়গায় যদি আসে, তখন কি সাইড বি কিন্তু কনফিউজ হয়ে যাবে, তাই না, যে কোনটা আসলে বারবার একই প্যাকেট আসছে বা একই রকম প্যাকেট একই ধরনের আসছে, তখন কি মনে করবে যে সাইডের থেকে কিন্তু আসছে। তো এইটার জন্য আমার কি হয়, অটো এন্ট্রি রিপ্লাই করে কনফিগার করে, যে এই যে প্যাকেটটা প্রথম যে প্যাকেটটা পাঠাইছিল এর এগেনস্টে একটা আইডি নাম্বার আমার জেনারেট হয়। তো এখান থেকে যখন আমার মিডল ম্যান কেউ যদি হ্যাকার যদি এটা চেঞ্জ করে, তখন কিন্তু আইডি নাম্বারটা চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। তো আইডি নাম্বারটা প্রথম যে আমার অরিজিনাল যে যে ডাটাটা, সেটা হচ্ছে আমার সাইট বিতে গেল, এখানে কিন্তু আমার কি প্যাকেট, এখানে দেখা গেলো আইডি দিয়ে দিয়েছে আমার আইডি 1। হ্যাঁ, এখানে মনে করেন যে আমার আইডি 1 নামে একটা প্যাকেট আমার কাছে আসছে। তো এ কি করছে, ওই আইডি, এটা প্যাকেট মনে করেন যে এটা আবার এমনই আছে এর কাছে একটা কপি করা। তো এইটা যদি আবার এর কাছে আসে, তখন কিন্তু কি সাইড বি বলবে যে না, আমার কাছে তো অলরেডি আমার একটা 1 নামে প্যাকেট একটা আছেই, তো আমি আর এটা কোন করবো না, এটা রিফিউজ করবো। তাহলে তখন এটা কি রিফিউজড হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু রিফিউজড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমাদের এই যে আইপিসেকটা কাজ করে। তো আইপিসেকের ভিতরে মোটামুটি আমরা জানার চেষ্টা করলাম যে আইপিসেক কিভাবে কাজ করে। এখন আমাদের বোঝার দরকার যে আমাদের এই যে সিকিউরিটি ইনক্রিপশন বিষয়গুলো, এগুলো কিভাবে হয়। হুম, কনফিডেন্সিয়ালিটি, আমরা একটু কনফিডেন্সিয়ালিটি নিয়ে আলোচনা করবো প্রথমে, যে কনফিডেন্সিয়ালিটিটা কিভাবে আমরা মেজার করি বা কিভাবে আমরা কনফিগার করবো। এখন কনফিডেন্সিয়ালিটি বলতে কি, যে আমার অথেন্টিকেট পার্সনই আমার মেসেজটা পাবে বা পড়তে পারবে বা লিখতে পারবে, তাই না। তো এটা করতে হলে আমার কি করতে হবে, এটা করতে হলে কিন্তু আমার ইনক্রিপশন ডিক্রিপশনের ভিতরে যাইতে হবে, তাই না। তো ইনক্রিপশন ডিক্রিপশনের ভিতরে যাইতে হলে আমার কিছু মেথড আমরা এখানে ইউজ করি। চলেন দেখি একটু মেথডগুলো কি কি। মেথড আছে ইনক্রিপশনের ভিতরে, দুইটা মেথড আমরা করতে পারি, কনফিগার করতে পারি। একটা হচ্ছে বিট বাই বিট ইনক্রিপশন, বিট বাই বিট ইনক্রিপশন, আর আরেকটা হচ্ছে আমার ব্লক বাই ব্লক ইনক্রিপশন। আচ্ছা, একটা হচ্ছে আমার বিট বাই বিট ইনক্রিপশন, আর একটা হচ্ছে ব্লক বাই ব্লক ইনক্রিপশন। তো বিট বাই বিট ইনক্রিপশন আর ব্লক বাই ব্লক ইনক্রিপশন বলতে এখানে কি বোঝাচ্ছে, মনে করেন আমার এখানে এ বি এস ডি এফ জি এইচ, আবার এ ডি এফ জি এফ, এগুলো আছে, ঠিক আছে। এখন এর ভিতরে, আচ্ছা, বিট বাই বিট ইনক্রিপশন বলতে কি বোঝাচ্ছে, দেখেন আমরা এখানে কি একটা, আচ্ছা আমরা এখানে এ লিখছি, এস লিখছি, হ্যাঁ এখন আমি একটু, এখন দেখেন আমার এই যে এইটা প্রত্যেকটা কিন্তু কি একটা করে বিট, হ্যাঁ, প্রত্যেকটা কি একটা করে বিট। এখন প্রত্যেকটা যদি ধরে ধরে যদি আমি ইনক্রিপ্ট করি, এটা হচ্ছে আমার বিট ইনক্রিপশন বলে। আর আরেকটা কি, যে আমি মনে করেন যে একটা ব্লক বানাবো, আবার আরেকটা ব্লক বানাবো, আবার আরেকটা ব্লক বানাবো। এখন এই ব্লকের ভিতরে দেখা গেলো যে এস বা এইভাবে প্রত্যেকটা দেখা গেলো যে আরো আলাদা আলাদা কিছু জিনিস আছে। তো এই প্রত্যেকটা ব্লক মিলে একটা আমার ইনক্রিপশন করবে। তাহলে সবচেয়ে সিকিউর কোনটা হয়, তো এইটা, যে আমার বিট টু বিট ইনক্রিপশন, মানে প্রত্যেকটা বিটের জন্য আলাদা করে একটা ইনক্রিপশন হবে, আর প্রত্যেকটা ব্লকের জন্য আরেকটা, ওটা হচ্ছে আমার ব্লক বাই ব্লক। তো বিট টু বিট ওটা অনেক হাই এফিসিয়েন্সি ইনক্রিপশন, ওটা হচ্ছে মিলিটারি বেস এসে ইউজ করা হয়। আচ্ছা, এখন ইনক্রিপশন তো আমরা বুঝলাম যে কয় প্রকার হয়, এখন কিছু অ্যালগোরিদম আমাদের ইউজ করতে হয় এই জায়গায়, ঠিক আছে। তো অ্যালগোরিদম গুলো কি একটু আমরা দেখি। কিছু অ্যালগোরিদম আমাদের এখানে ইউজ করা লাগে।
আচ্ছা, কিছু অ্যালগোরিদম গুলো দেখি, যে কিছু অ্যালগোরিদম আছে আমার, যে ডিএস, এইএস, টিডিএস। এখন অ্যালগোরিদমের ভিতরে কিছু আমার পার্থক্য আছে, যে আমাদের কোন 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 সময় কোন অ্যালগোরিদম ইউজ করব। এখন অ্যালগোরিদম যদি ভাগ করতে হয়, তখন আবার এর ভিতরে আসে সিমেট্রিক অ্যালগোরিদম আর অ্যাসিমেট্রিক অ্যালগোরিদম, ঠিক আছে? তো ওইগুলো আমরা একটু পরে আলোচনা করবো। তো এখন দেখি হচ্ছে ডিএস, এইএস, এইএস, হ্যাঁ, এই অ্যালগোরিদম গুলো ব্যবহার করে কিন্তু আমাদের ডাটাগুলো এনক্রিপশন করা হয়। তো এখন আমরা একটু দেখি, এগুলো কিন্তু এই যে ইনক্রিপশনের পার্টগুলো, হ্যাঁ, আমরা একটু লিখে দিই। ডিএস, এইএস, এগুলো সব হচ্ছে আমার সিমেট্রিক ইনক্রিপশন হয়। সিমেট্রিক কি ইউজ করে, এগুলো এগুলো সিমেট্রিক ইউজ করে বলতে আমার সেম কি দুই পাশেই জেনারেট হবে, মানে দুই পাশেই কাজ করবে। ইনক্রিপশন ডিক্রিপশনের সময় সেম কি দুই পাশেই কাজ জেনারেট, মানে কাজ করতে হবে সেম কি দিয়ে। হুম, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক কি বলে, ডেস থ্রি, এএস থ্রি, এএস। আচ্ছা, এখন আমরা দেখি একটু ইন্টিগ্রিটি নিয়ে একটু কথা আলোচনা করি। ইন্টিগ্রিটিটা কিভাবে আমরা মেজার করি, হ্যাঁ। তো ইন্টিগ্রিটিটা মেজার করে আমি একটু বলছিলাম যে আমি এখান থেকে একটা প্যাকেট পাঠাইছি, এখন ওই প্যাকেটটা হুবহু যেন আমার এই প্যাকেটে আসে। এখন ওইটা যদি আমার সম্পূর্ণভাবে যেন মানে আমি শিওর থাকি যে ওই প্যাকেটটার ভিতরে কোনো রকম চেঞ্জ যেন না হয়, সেইটার জন্য কি আমার কি করা লাগে, ইন্টিগ্রিটিটা সেট আপ করা লাগে। তো ইন্টিগ্রিটি সেট আপ করার জন্য আমাদের কিছু হ্যাশিং ভ্যালু আছে, সেটা আমাদের ক্রিয়েট করা লাগে, ঠিক আছে? তো এই হ্যাশিং ভ্যালুটার জন্য আবার কি করা লাগে, আমাদের কিছু অ্যালগোরিদম আছে। হ্যাশিং ভ্যালু অ্যালগোরিদম হ্যাশিং ভ্যালু অ্যালগোরিদম আছে আমার। তো ওই অ্যালগোরিদম গুলো হলো MD5, তারপর আছে SHA-256, 128। হ্যাঁ, এমন অনেকগুলো কিন্তু আমার হ্যাশিং ভ্যালু আছে, হ্যাশিং অ্যালগোরিদম আছে। সেই হ্যাশিং অ্যালগোরিদম গুলো ইউজ করে আমরা কি করি, আমাদের ইন্টিগ্রিটিটা ইনশিওর করি, ঠিক আছে? এখন ইন্টিগ্রিটি তো ইনশিওর করলাম, এখন কিভাবে ইন্টিগ্রিটি ইনশিওর হয়? হ্যাঁ, যে আমার এই পাশে আমি একটা ডাটা পাঠাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছে, ইনশিওরটা হবে কিভাবে? তো একটু দেখি, চলেন। আচ্ছা, এখন দেখি যে আমার এই যে হ্যাশিং ভ্যালুটা যে জেনারেট হচ্ছে, এটা কিভাবে কাজ করে। এখন এইটা কাজ করতে আমার একটা অ্যালগোরিদম ইউজ করা লাগে, সেটা হচ্ছে ডেফি হেলম্যান অ্যালগোরিদম, যেটা ইউজ করে আমরা জেনারেট করি সিমেট্রিক কি দুই পাশেই। তো আমরা প্রথমে বলছিলাম যে আমাদের এই যে ইনক্রিপশন যে পার্টটা হয়, এটা কি হয় যে আমার কি করে, আমার কি এক্সচেঞ্জ করে, হ্যাঁ। তো কিটা এক্সচেঞ্জ করে কিভাবে, ডিফি হেলম্যান অ্যালগোরিদমটা। তো দেখে মনে করেন যে আমার এই পাশে আমরা একটু দেখি। এখন মনে করেন যে আমার এখান থেকে একটা কানেক্টিভিটি আছে। তো আমি এখান থেকে একটা প্যাকেট এখান থেকে পাঠাবো। তো পাঠানোর সময় কি করে, আমার দুই পাশে যে ইনক্রিপশনটা যেটা বলছিলাম, যে ইনক্রিপ্ট করে, তাই না, আমার পাসওয়ার্ডটা। তো ইনক্রিপ্টটা করে কিসের মাধ্যমে, কি একটা কি লাগবে ইনক্রিপ্ট করার সময় অবশ্যই। তো
এই যে কিটা ইউজ করে, তো আমার এই যে যেটা বলছিলাম যে কনফিডেন্সিয়ালিটির ভিতরে যেটা পড়ে যে ইনক্রিপশন, ওই ইনক্রিপশন কি কিন্তু ডিএস সিডিএস ডিইএস, তারপর আমার ডিডিইএস এইএস, হ্যাঁ, এইগুলো আমাদের ইউজ করে। তো এইগুলো ইউজ করে কিন্তু আমাদের এই যে কিটা জেনারেট হয়। এখন এই কিটা জেনারেট করতে হলে আমাদের কিছু কি আবার ডেভি-হেলম্যান অ্যালগরিদম ইউজ করে আমরা দুই পাশে কিন্তু আমাদের কিটা জেনারেট করতে পারি। এখন এই কিটা জেনারেট হলো কিভাবে? আমার এই যে কিটা জেনারেট হলো, এটা কি হলো আমার সিমেট্রিক কি, তার মানে আমি যে যেই কি দিয়ে আমি ইনক্রিপ্ট করব সেই সেম কি দিয়ে আমার ডিক্রিপ্ট করা লাগবে। আমার সে সেম কি দিয়ে আমার কি করা লাগবে? ডিক্রিপ্ট করা লাগবে। এটা হচ্ছে আমার সিমেট্রিক কি। তো সিমেট্রিক কির ভেতরে কি আছে? ডিএস, 3DS, এইএস, এইগুলো কি করে আমার? এইগুলো হচ্ছে আমার কনফিডেন্সিয়ালিটি মেজার করে, যে আমি যে আমার অথরাইজড পারসন যেন সেটা রিড করতে পারবে, রাইট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা করার জন্য কি করা লাগবে? আমার একটা সিকিউর একটা টানেল বানানো লাগবে। কারণ কি আমার এই যে এখানকার যে কি এখন মনে করেন যে আমি এনিহাও আমি এখানে একটা কি বসাইছি, আবার এই কি আবার অবশ্যই আমার ক্লায়েন্ট, এটা মনে করেন যে ক্লায়েন্ট 1, হ্যাঁ, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2। আচ্ছা, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, 2 নম্বর ক্লায়েন্ট। 1 নম্বর ক্লায়েন্ট থেকে কি হবে? 2 নম্বর ক্লায়েন্টে আমি কিটা জেনারেট পাঠাবো। হ্যাঁ, মনে করেন যে একটা টানেল আমি বানালাম এই জায়গায়। তো টানেল থেকে আমার কিটা যাচ্ছে, তাই না? কিটা যাওয়ার সময় কি হবে? এখন কিটা জেনারেট হচ্ছে, কিটা যাওয়ার সময় দেখা গেলো মিডিল ম্যানে একজন আছে এখানে। এখানে কি করলো? এটা কিটা পড়ে দেখলো, সে কিন্তু পড়ে ফেলবে, তাই না? তো এই যে কিটা পাঠাবে, এই কিটা পাঠানোর জন্য এই কির জন্য আমাদের কি করা লাগে? একটা ইনক্রিপশন করা লাগে। হ্যাঁ, তো এই ইনক্রিপশন করা, এই যে ইনক্রিপ্ট করা লাগে এই কিটা জেনারেট করার জন্য, এই কিটা জেনারেট করবো আমরা ডিফি-এলম্যান্ট ইউজ করে। আমরা জেনারেট করবো সিমেট্রিক কি ওভার এ ইউজার চ্যানেল। হ্যাঁ, তাহলে আনসিকিউর, এটা হচ্ছে আমার আনসিকিউর একটা চ্যানেল ছিল। এই আনসিকিউর চ্যানেলের আন্ডারেই আমি কি করছি? একটা কি জেনারেট করছি। কিটা জেনারেট করে আমি এই যে সিকিউর ওয়েতে আমি পাঠাবো। এটা হচ্ছে আমি ডিফি-এলম্যান্ট অ্যালগরিদমের ভিতরে পাঠাবো আমরা, ঠিক আছে? এখন আমরা একটু দেখি যে ডিফি-এলম্যান্ট অ্যালগরিদমটা আসলে কিভাবে করে। আমি একটা আমি আরেকটা ফাইল নিলাম। এখন আমরা একটু দেখি। প্রথমে আমাদের কিছু র্যান্ডম ভ্যালু নেওয়া লাগে, হ্যাঁ। দেখেন, মনে করেন যে আমার এটা হচ্ছে আমার গ্রুপ, আমার কিছু গ্রুপ সেট করা লাগে। ঠিক আছে, তাহলে গ্রুপ 5, এটাও মনে করেন যে একই গ্রুপের আন্ডারে আছে, হ্যাঁ, গ্রুপ 5। তো এটা সবাই জানে যে গ্রুপ 5-এর আন্ডারে আছে, এটা সমস্যা নাই। এখন কি হবে? এখন সরি, এখন এরা নিজেদের মতো নিজে একটা করে র্যান্ডম ভ্যালু জেনারেট করবে। হ্যাঁ, তো 12 মনে করেন যে জেনারেট করলো 12, হ্যাঁ, আর এর গ্রুপ ভ্যালু কত? +5। ওকে, তাহলে ইজিক্যাল টু কত হয় আমার? 17, তাই না? 17 ক্রিয়েট করলো। ওকে, 17 ক্রিয়েট করলো। এবার এই পাশের এটা যে আছে সেও একটা ভ্যালু, তার গ্রুপ আছে 5, আর সে একটা র্যান্ডম ভ্যালু ইউজ করলো, সেই ভ্যালুটা অন্য কেউ জানে না, ঠিক আছে? ইউজ করলো মনে করেন যে 20, এর সাথে আছে কত? 5 যোগ করলো তার গ্রুপ ভ্যালু যদি যোগ করে তখন হয় আমার 25। ওকে, হইলো, সমস্যা নাই। এখন কি হবে? এখন মনে করেন এখন হচ্ছে এই যে দুইটা ভ্যালু 17 আর এই যে 25, এটা কিন্তু আমার পাস করবে, হ্যাঁ, একজন একজনের পাস করবে। এটা হচ্ছে আনসিকিউর ওয়েতে, কিন্তু এই যে পাস করছে, ঠিক আছে?
তাহলে এই যে 17 চলে আসবে হচ্ছে আমার এখানে, তাহলে আমি লিখে দিই 17টা চলে আসলো হচ্ছে আমার এই জায়গায়, 17 কে, আর এই 25টা চলে আসলো আমার এই জায়গায়। হ্যাঁ, তাহলে 17 আর 25 দুইটা কিন্তু আমার কিন্তু কি ডাইভার্ট হয়ে গেছে, তাই না? এটা থেকে এখান থেকে এটাই আমার, এখান থেকে কিন্তু আমার ডাইভার্ট হয়ে গেল। আর এটা কিন্তু আমার এই যে এটার আন্ডারে, এটা হচ্ছে আমার এটার আন্ডারে। ওকে, এখন ডাইভার্ট হওয়ার পরে কি হলো, আমার দুইটা কিন্তু এই যে চলে আসে, তাই না? এখন আমি কি করব, এখন হচ্ছে আমি যে র্যান্ডম ভ্যালুটা জেনারেট করছিলাম, এই যে এটা 12 হচ্ছে আমার র্যান্ডম ভ্যালু ছিল, না 20 হচ্ছে আমার র্যান্ডম ভ্যালু, এই 25-এর সাথে আমি 12 যোগ করব। তাহলে করি আমরা 25-এর সাথে যদি 12 যোগ করি, 25 যোগ যোগ 12 ইজিক্যাল টু কত হয়, 25 সাথে যদি 12 যোগ করি 37, তাই না? আর এখন এখানে কি করতে হবে আমার, তাহলে এখানেও 17-র সাথে যোগ করতে হবে আমার 20, তাহলে 17 যোগ 20, দেখেন আমার কিন্তু জেনারেট হয়ে গেছে, তাই না? দেখেন সেম ভ্যালু, সেম ভ্যালু। এর মাধ্যমে কি হলো যে, হ্যাঁ, এর ভিতরে এর মাধ্যমে কি বুঝতে পারলো যে দুইটা যে প্যাকেট করে মাধ্যমে, যে না এটা হচ্ছে আমার অথেন্টিকেট পারসন, তার মানে কি আমি এখান থেকে কিটা জেনারেট করতে পারি বা আমার ইটা করতে পারি, তাই না? তাহলে দিস নাম্বার অর কি আর ইনক্রিপ্ট টু টু অ্যালগোরিদমস, ঠিক আছে? তো এই যে এটার মাধ্যমে কি হলো, আমার দুই পাশে কিন্তু সেম হয়ে গেছে, তাই না? তো দুই পাশে সেম হলে কি আমার ইন্টিগ্রিটিটা ঠিক আছে, তার মানে কি আমার কোনো রকম কোনো চেঞ্জ হয়নি পাসওয়ার্ড, এর ভিতরে মাধ্যমে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তো পাসওয়ার্ডটা এইভাবে আমার ডিফি-হেলম্যান অ্যালগোরিদমের মাধ্যমে পাসওয়ার্ডটা আমার এপাশ থেকে ওই পাশে বা ক্লায়েন্ট থেকে ডেস্টিনেশনের দিকে করে চলে যায়। তো আচ্ছা, এবার নেক্সটে যেটা আছে সেইটা হচ্ছে আমার অথেন্টিকেশনটা। অথেন্টিকেশনটা কি, আমি যে আমার অথরাইজড একটা পার্সন আছে, সে আছে অথেন্টিকেট একটা পার্সন, সে কি একটা নিজের করছে না, যে কি করে অথেন্টিকেশন কি, আমার ফেসবুক বা অ্যাকাউন্ট খুলে অথেন্টিকেশন একটা কি পাঠায় না, যে হ্যাঁ তুমি কি আসলে কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, তুমি কি রোবট না হিউম্যান, এটা কি একটা অথেন্টিকেট কি বা অথেন্টিকেশন কিছু যাচাই বাছাই করে। এই যে যাচাই বাছাই করা, এই যাচাই বাছাই করে কি অথেন্টিকেশন পার্টে আমরা করে থাকি। তো ইন্টারনেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন অ্যান্ড কি ম্যানেজমেন্ট প্রোটোকল, হ্যাঁ। তো এই যে এটা অথেন্টিকেশনটা হয় আমার হচ্ছে আইজা ক্যাম্পের মাধ্যমে, আইজা ক্যাম্প, হ্যাঁ। কিসের মাধ্যমে হয় অথেন্টিকেশনটা, আইজা ক্যাম্প, ISAKMP, এর ফুল মিনিং হচ্ছে আমার ইন্টারনেট সিকিউরিটি অথেন্টিকেশন অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন কি ম্যানেজমেন্ট প্রোটোকল। আচ্ছা, এর মাধ্যমে কি হয় আমার অথেন্টিকেশন পার্টটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়। হ্যাঁ, এখন এর ভেতরে এখানে এই যে আইজে ক্যাম্প ইউজ করে হচ্ছে দুইটা দুইটা ইউজ আই কি ইউজ করে ভার্সন 1 আর ভার্সন 2। তাহলে আমরা আইজে ক্যাম্প দুইটা ভার্সন আমার ইউজ করে, একটা হচ্ছে আমার ভার্সন 1, একটা হচ্ছে ভার্সন 2। ভার্সন 1-এর কাজ কি আর ভার্সন 2-র কাজ কি, দুইটা ভার্সন কিন্তু আমাদের দরকার হয়। হ্যাঁ, তো ভার্সন 1 হচ্ছে 2 মোড, ভার্সন 1-এর হচ্ছে কয়টা মোড, version 1 has two mode, হ্যাঁ। একটা হচ্ছে আমার মেইন মোড, আর একটা হচ্ছে আমার কুইক মোড। একটা হচ্ছে আমার মেইন মোড, একটা হচ্ছে আমার কুইক মোড। তো মেইন মোড আর কুইক মোডের কাজ কি, আইজাক্যাম পলিসি ইনক্রিপশন হ্যাশিং ভ্যালুস। এই আইজাক্যাম কি করে, আইজাক্যাম হচ্ছে ক্যারি করে। আইজাক্যাম কি একটা, আমার মনে করেন যে একটা সিস্টেম, যে সিস্টেমটা কি করে একটা বাউন্ড বা বাউন্ডারি বানায়, বাউন্ডারির ভিতরে কি কি জিনিস ক্যারি করে দেখি একটু আমরা।
ক্যারি করে হচ্ছে ইনক্রিপশনটা করে, হ্যাশিংটা করে জেনারেট করে, আর সাথে সাথে এর হচ্ছে জেনারেট করে হ্যাঁ ভ্যালুটা জেনারেট করে। ওকে, তো এইভাবে কিন্তু হচ্ছে আমার আইজাক্যামটা কাজ করে থাকে। এখন হচ্ছে আমার যেটা বলে সিকিউরিটি অ্যাসোসিয়েশন, এখানে আবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন বলে একটা জিনিস আছে, পার্ট আছে। ওই সিকিউরিটি অ্যাসোসিয়েশন আমাদের কি কাজ করে, ইট কনসিস্ট অফ অথেন্টিকেশন অ্যালগোরিদম, এভরি অ্যালগোরিদম লাইফ টাইম গ্রুপ হ্যাশিং। তার মানে কি, সিকিউরিটি অথেন্টিকেশন অ্যালগোরিদম অথেন্টিকেট করে এভরি অ্যালগোরিদম। তার মানে কি প্রত্যেকটা অ্যালগোরিদমের ভিতরে কিন্তু এই যে কিছু সিকিউরিটি অ্যাসোসিয়েশন আছে, ওইগুলো অ্যালগোরিদমগুলো করে লাইফ টাইম করে, যেমন কতটুকু আমার এই যে সেশনটা কি চালু থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সিকিউরিটির কাজ। তো আমরা মোটামুটি আইপিসেক নিয়ে কিছু বেসিক ধারণা নিলাম যে আইপিসেকটা কি করে আসলে। একটু আমি যদি ওভারঅল একটু বলি আইপিসেকের কাজ কি। মনে করেন যে আমার এইটা হচ্ছে আমার একটা রাউটার, এটা হচ্ছে আমার একটা রাউটার, এটা আমার একটা রাউটার, তো বা একটা সাইট। তো এখান থেকে আমার একটা প্যাকেট যাবে এখানে। তো মিডিল ম্যানের যদি কেউ থাকে তাহলে কি হবে, আমি একটা টানেল বানাবো এই জায়গায়। তো টানেলটা বানানোর জন্য কি করব, আমি টানেল দিয়ে আমি কোনো একটা প্যাকেট এখানে ডেস্টিনেশনে পাঠাবো। হ্যাঁ, তো মিডিলম্যান যে আছে সে যেন এই টানেলটা দেখতে না, মানে ভাঙতে না পারে। আর যদি ভেঙে ফেলে ভিতরের জন্য ডাটাগুলো যেন সঠিকভাবে ইনক্রিপ্ট করা থাকে, সেই ডাটাগুলো যেন পড়তে না পারে। আবার মনে করেন যে এর সাথে একটা ভ্যালু জেনারেট হবে, যেটাকে বলে আমরা হ্যাশিং ভ্যালু। ওই ভ্যালুটা কি, এটা যদি মনে করেন কোনো কিছু পড়তে পারলো না, দেখতে পারলো না, কিন্তু কি করবে, চেঞ্জ করে দিল, তাহলে কি আমার হ্যাশ ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, তাই না। হ্যাশ ভ্যালু যেন এই হ্যাশ ভ্যালু যেন মনে করেন তোমার ভি আছে, এই পাশে যেন আমার হ্যাশ ভ্যালু ভি থাকে। তার কারণ কি, এই লেখার ভিতরে যদি আমি কোনো একটা সেন্টেন্স যদি আমি চেঞ্জ করে দিই, তখন কি আমার হ্যাশিং ভ্যালু কিন্তু ভি থেকে মনে করেন যে আর হয়ে গেল। তখন আমি এই আরটা কি হবে, আমার এখানে আসবে, তাই না। তো আমার হ্যাশ ভ্যালু ছিল বি, আর এর হ্যাশ ভ্যালু হচ্ছে আর। তাহলে কি হলো, এই হ্যাশ ভ্যালু কিন্তু ওই যে গ্রুপ 5 কিন্তু বুঝতে পারছে যে না, হ্যাশ ভ্যালু থাকার কথা ভি, হয়ে গেছে হার, তাহলে অবশ্যই এর ভিতরে কিছু আমার চেঞ্জ হয়েছে, তাই না। তো এইটা হয়। তো এই যে এইটা আমার এই যে হ্যাশ ভ্যালু করা, পাস করা, বা আমার সেম কি জেনারেট করা, এই কি জেনারেট করার জন্য আমার আমার দরকার হচ্ছে ডেফি-হেলম্যান অ্যালগোরিদমটা। হ্যাঁ, তো ডেফি-হেলম্যান অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কি করি, আমাদের হ্যাশ ভ্যালু প্লাস হচ্ছে আমাদের কিটা আমরা পাস করে থাকি, যার মাধ্যমে আমার দুই সাইডে আমার কি হলো, সেম কি থাকলো। আর সেম কি করবো কি করে, কি কারণে, কারণ আমার কনফিডেন্সিয়ালিটি যেটা হচ্ছে আমার এইএস টিডিএস, এই অ্যালগোরিদম কিন্তু আমরা ইউজ করছি। তো এই অ্যালগোরিদম কি করে, এগুলো কিন্তু আমার সিমেট্রিক অ্যালগোরিদম, তার মানে দুই পাশে আমার কি সেম পাসওয়ার্ড বা সেম কি থাকা লাগবে। তো এইভাবে কি করে আমরা হচ্ছে আমাদের আইপিসেকটা কনফিগার করতে পারি। তো আমি বেসিক কিছু বললাম। তারপরে ছিল আমার কি আইজা ক্যাম্প। তো আইজা ক্যাম্পটা কি করে, ইন্টারনেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন ফর ম্যানেজমেন্ট প্রোটোকল। তার মানে কি আইজা ক্যাম্প একটা প্রোটোকল। এই প্রোটোকলের ভিতরে আবার দুইটা ভার্সন আছে, ভার্সন 1 আর ভার্সন 2। আমরা তো ভার্সন 1 নিয়ে একটু এখন আলোচনা করলাম। তো ভার্সন 1 এর ভিতরে থাকে হচ্ছে মেইন মোড, আর একটা থাকে হচ্ছে আমার কুইক মোড। হ্যাঁ, তার মানে মেইন মোডের ভিতরে কাজ করে হচ্ছে আমার এই যে পুরো আমার হ্যাশ ভ্যালু জেনারেট করা, আমার কিটা পাস করা, এগুলো সবগুলো কিন্তু আমার মেইন মোডের ভিতর থাকে। তার মানে কানেক্টিভিটি পাওয়া পর্যন্ত সব হচ্ছে মেইন মোড। আর মেইন মোড কিন্তু আমার নন সিকিউর, হ্যাঁ, এটা আনএনক্রিপ্টেড অবস্থায় থাকে, তার মানে কি প্লেন টেক্সট আকারে থাকে, তো যে কেউ দেখতে পারবে। কিন্তু এইটা মেইন মোডের কিন্তু কোনো কিছু হ্যাকার নিয়ে কোনো কাজ করতে পারবে না, কিন্তু সে হচ্ছে প্রস্তুতি নিতে পারে যে আসলে আমি কোন হ্যাশিং অ্যালগোরিদম ইউজ করতেছি, বা হ্যাঁ, বা কোন ইনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করতেছি, দুইটাই কিন্তু আমার এই যে মেইন মোডের মাধ্যমে পাস করে। আর কুইক মোডের মধ্যে আমার এই যে যেটা বলছিলাম সিকিউরিটি, ওই সিকিউরিটিটা আমি ইনহ্যান্স হয়। তো এই হচ্ছে আমার কাজ। আচ্ছা, সিকিউরিটি পাথ যেটা বলছিলাম, আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। এখন সিকিউরিটি পাস হয়ে আমি যেটা বললাম যে মেইন মোড, হ্যাঁ, তো মেইন মোডে আসলে কাজ করে কিভাবে দেখেন। এখন ফার্স্ট যে প্যাকেটটা পাঠাই, হ্যাঁ, যে প্যাকেটটা পাঠায় আমার এখানে সেন্ড করবে, সেটা হবে অবশ্য মনে করেন যে প্যাকেট 1।
প্যাকেট 1। এখন সেকেন্ড যে প্যাকেটটা আমার এখান থেকে পাঠাবে, এটা কি আমার প্লেন টেক্সট আকারে, হ্যাঁ এগুলো সব কিন্তু আমার প্লেন টেক্সট আকারে যাচ্ছে। তাহলে প্লেন টেক্সট আকারে আসলো। এখন কি হলো যে আমার কানেক্টিভিটি আছে কিনা, ঠিক আছে। এখন কি হলো যে আমি থার্ড একটা প্যাকেট পাঠাবো, এখানে আসলে আমার ডেফিয়াল ম্যান অ্যালগোরিদম ইউজ করা হয়। আর এখানে কি করা হয়, আমার কোন অ্যালগোরিদম ইউজ করতেছি, বা মনে করেন যে আমি এইএস ইউজ করতেছি, অ্যাশিং ভ্যালু হচ্ছে MD5, এটা আমি ইউজ করতেছি এই পাশে। তো এই পাশে এটা জেনারেট হবে। তো এখানে এসে দেখবে যে প্রোফাইল দেখবে আমার, যে প্রোফাইলে কি আর প্রোফাইল কি, প্রোফাইল মনে করেন যে প্রোফাইল 1-এর ভিতরে আমার করা আছে এইএস আছে, আর এদিকে আমার আছে হচ্ছে MD5। এখন প্রোফাইল 2 মনে করেন যে একটা প্রোফাইল 2 আছে, প্রোফাইল মনে করেন যে 3DS আছে, এর ভিতরে আমার আছে হচ্ছে শাহ। হ্যাঁ, তো এরকম দুইটা আমার প্রোফাইল আছে। তো আমার এই যে আমার যে প্রোফাইলটা আছে, আমার প্রোফাইলটা এখানে আসবে, এখানে এসে দেখবে যে এই প্রোফাইলের সাথে কোন প্রোফাইল ম্যাচ করে, প্রোফাইল 1 না প্রোফাইল 2। তাহলে কি প্রোফাইল 1ই কিন্তু আমার ম্যাচ করতেছে। তো প্রোফাইল ম্যাচ করার সাথে সাথে তখন আবার এখানে একটা মেসেজ আসবে যে হ্যাঁ ঠিক আছে, আমি প্রোফাইল খুঁজে পাইছি, ঠিক আছে, ওকে। এখন কি হবে, এখন মনে করেন যে ফোর্থ হয়ে গেল, এই সবগুলো কিন্তু আমার কি প্লেন টেক্সট আকারে যাচ্ছে। এখন এই যে আমার ইনক্রিপ্টেড পলিসি, আমার পলিসি জেনারেট হবে, ইনক্রিপ্টেড পলিসি। আমি যে এই আইসিক্যাম যে আইসক্যামটা করলাম, ওই পলিসিটা কি আমার জেনারেট হবে। এইটাও কিন্তু কি হবে, আমার প্লেন টেক্সট আকারেই যাবে। হুম, এই যে সিক্স সিক্স পর্যন্ত আমার কি, আমার প্লেন টেক্সট হয়ে আমার এখান থেকে কিন্তু আমার সিকিউরে হয়ে যাবে। আর এইটাই কিন্তু এই 6 পর্যন্ত হচ্ছে আমার মেইন মোড। তারপর হচ্ছে আমার কুইক মোডে যখন যাবে, তখন হচ্ছে আমার তখন পুরো নেটওয়ার্কটা এখন সিকিউরের আন্ডারে আসবে। তো আমরা এগুলো ওয়ার্কশার্কের মাধ্যমে দেখবো। তো তাহলে আমরা কনফিগারেশনের দিকে আগাই।